জি, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। মোটামুটি আমরা গতকালকে প্রোগ্রাম রান করানোর একটা স্টেজে দাঁড়িয়েছি। আজকে আমরা গতকালকে সর্বশেষ যেটি বলেছিলাম যে পাইথনের লাইন এবং ইনডেন্টেশন এইটা থেকে শুরু করব। তো আমি একটু প্রথমেই বলি যে আমরা আজকে অ্যাকচুয়ালি কি কি দেখব। প্রথমে আমরা হচ্ছে গিয়ে লাইন এবং ইন্ডেন্টেশন এইটা একটু দেখব যে পাইথনে কিভাবে আর কি ব্লক অফ কোড গুলো লেখা হয়। এরপরে মাল্টি লাইন স্টেটমেন্ট এগুলো দেখব। কিভাবে কিবোর্ড থেকে ভ্যালু ইনপুট নিতে হয় এটা দেখব। গতকালকে ভ্যারিয়েবলের কিছু আমরা কাজ দেখেছি। আজকে ভ্যারিয়েবলের পুরো পার্টটুক দেখে দেন হচ্ছে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। হুম, এইগুলোই হচ্ছে মূলত আজকে আমাদের, যদি সম্ভব হয় তাহলে আমরা অপারেটর নিয়েও একটু কথা বলবো আর কি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন মনে হয় শেয়ার করা আছে না? জি স্যার, দেখতে পাচ্ছি। জি জি, ঠিক আছে। শেয়ার করে আছে স্যার। আচ্ছা, ওকে। তো গতকালকে পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে আমরা মোটামুটি পাইথন প্রোগ্রামিং এর যে বেসিক যে টপিক গুলো, যে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, অপারেটর। তো ভ্যারিয়েবল নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। আজকে ভ্যারিয়েবলের সাথে বেসিক যে সিনট্যাক্স, যে ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশনটা কি এটা একটু দেখব। সেটা হচ্ছে যে আমরা যখন পাইথনের কোডগুলো লিখবো, লাইনগুলো লিখবো, তখন অনেক সময় এমন প্রয়োজন হবে যে কিছু ব্লক অফ কোডস এর প্রয়োজন হতে পারে। তো ব্লক অফ কোড গুলো কখন প্রয়োজন হয়? যখন দেখা যাচ্ছে আমরা কোনো একটা ফ্লো কন্ট্রোল তৈরি করতে চাচ্ছি। ফ্লো কন্ট্রোল বলতে কি, যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটা লাইনকে হয়তো আমরা এক্সিকিউট হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছি। হুম। আবার দেখা যাচ্ছে ক্লাস ডিক্লারেশন আমরা যখন করব, ক্লাসের ভেতরে অনেক লাইন আমাদের লেখার, ব্লক লেখার প্রয়োজন হতে পারে। ফাংশন যখন ডিক্লেয়ার করব তখন অনেক ব্লক থাকতে পারে। তো এই ব্লক বলতে যেটা বোঝাই, যে আমি কিছু একটা লিখলাম, এটা একটা লিখলাম, এটা একটা লিখলাম। হুম। লেখার পরে এইখানে দেখেন আমি যদি একটা ব্র্যাকেট দেই, তারপরে এইখানে একটা ব্র্যাকেট দিলাম, এটাতে একটা ব্র্যাকেট দিলাম। তো এই ব্র্যাকেট গুলো মোটামুটি একটা উম, মানে দৃশ্যমান ব্যাপার, যে বোঝা যাচ্ছে যে এই ব্র্যাকেট ক্লোজ করে এগুলোকে আর কি সেপারেট করা হয়েছে। হুম। তো এগুলোকে আমরা ব্লক বলতে পারি। এখন পাইথন প্রোগ্রামিং এ যখন আমরা ব্লক তৈরি করতে যাব তখন যেটা হয় যে স্পেসিং এর মাধ্যমে এই ইন্ডেন্টেশন দেওয়া হয়। যেমন ফর এক্সাম্পল, ইফ, দুইটা নাম্বার নেই, হ্যাঁ, এই ইফ টিফ এগুলো যদি এখন না বোঝেন কোনো টেনশন নাই, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে। ইফ এ গ্রেটার দেন বি, দেন হচ্ছে গিয়ে প্রিন্টএফ, প্রিন্টএফ না, প্রিন্ট এ ইজ লার্জ, এলস প্রিন্ট বি ইজ লার্জ। ওকে। এখন আমি যদি এটা রান করি, আচ্ছা, আউটপুটে যেহেতু বি লার্জ, আউটপুটে বি লার্জ দেখাবে। কিন্তু এইখানে আমাদের বোঝার যে বিষয় সেইটা হচ্ছে গিয়ে যে এই যে এইখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি এ বি এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, যে এইখানে একটা
ব্লক তৈরি হয়ে গেছে কিভাবে? এই যে ইফের পরে এই পরবর্তী লাইনে দেখেন এই জায়গা থেকে এখানে একটা কিন্তু ছোট্ট স্পেস আছে। এখন এটাকে আমি যদি ট্যাব দিয়ে বাড়াই তো বাড়ানো যাবে, প্রবলেম নেই। এটা যদি আমি রান করি প্রবলেম হবে না। হুম, আবার এইখানেও যদি আমি একটু ট্যাব দিয়ে বাড়াই বাড়ানো যাবে, প্রবলেম হবে না। তো এটার একটু আমি চেঞ্জ করে দেই, এটাকে 100 করে দেই। 100 করে দিলে যেটা হবে যে এই ব্লকটা, এই যে এ ইজ লার্জ, এই ব্লকটা প্রিন্ট হবে। এখন এখানে আমি আরো কিছু কথা কিন্তু লিখতে পারি। হুম, যে প্রিন্ট, যে ফার্স্ট ব্লক হ্যাজ বিন এক্সিকিউটেড, ধরে নিলাম এইটা একটা যে প্রথম ব্লকটা এক্সিকিউট হয়েছে। আপনি আরো কথা লিখতে পারেন, মানে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনাকে এতটুক মাথায় রাখতে হবে যখন কোনো একটা ব্লকে আপনি কাজ করতেছেন তখন অবশ্যই অবশ্যই আপনার এই ব্লকের যে ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন বলতে যেটা বোঝায় স্পেসিং। অর্থাৎ আপনি ট্যাব দিয়ে স্পেসিংটা দিতে পারেন, আবার এই যে কিবোর্ডের যে স্পেস বার আছে স্পেস বার দিয়ে আপনি স্পেসিংটা দিতে পারেন। অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই স্পেসিং গুলো যেন সমান হয়। যেমন এইখানে আমি এইটা এবার যদি রান করাইতে যাই, দেখেন আমাকে কিন্তু বলতেছে যে যে আনইনডেন্ট ডাজন্ট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল। তার মানে কি যে এইখানে যে ইন্ডেন্টেশন লেভেলটা আছে, অর্থাৎ এই যে ইফ এর পরে এইটাকে আমরা বলছি যে এটা একটা ব্লক। মানে এই এইটার এরিয়া হচ্ছে এই এলস এর আগ পর্যন্ত। তো এইখানে আপনি যতই কাজ করবেন আপনাকে ডেফিনেটলি যে ইন্ডেন্টেশন দেয়া আছে ইন্ডেন্টেশন গুলো একই হতে হবে, একই স্পেসিং দিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে বেসিক জিনিস, এটা মাথায় রাখতে হবে। আপনি পরবর্তীতে যখন কোনো একটা ব্লক নিয়ে কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার এই ইন্ডেন্টেশন যেন ঠিক থাকে। এটা নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? হ্যালো। না স্যার, কোশ্চেন নাই স্যার। আচ্ছা, তার মানে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডেন্টেশন হচ্ছে যে কোনো একটা ব্লক বা কোনো একটা লাইন এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন ওই ব্লকের ভেতরে আহ, যেন লাইন এবং ইন্ডেন্টেশন গুলো ঠিক থাকে। হুম, আচ্ছা এখন নিচে। স্যার আমার কি প্রশ্ন আছে? শিওর। স্যার ওই প্রিন্ট যেখান থেকে লেখা শুরু করেছেন এই দুইটা প্রিন্ট মানে তিনটা প্রিন্ট সেম ইন্ডেন্টেশন আছে, কিন্তু উপরের এ বি ওগুলা হচ্ছে আলাদা, মানে সবগুলা কি সেম হতে হবে নাকি? আমি আসলে কোনটা সেম হতে হবে বুঝিনি আর কি। একই ব্লকে যখন কাজ করবেন, একই ব্লকে যখন কাজ করবেন, একই ব্লকে বুঝিনি। হ্যাঁ, মানে এইখানে আমাদের ব্লক হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে পার্পল কালারের যে ইফ আছে এইটা একটা ব্লক, আর এই যে এলস আছে এটা আরেকটা ব্লক। এর ভেতরে যে এই যে কার্যক্রমগুলো, এই যে 4 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইন, এইখানে আপনি যাই লিখবেন না কেন একই ইন্ডেন্টেশনে থাকতে হবে। আবার আপনি এই যে এলস এর পরে এইটা কিন্তু আরেকটা ব্লক। হুম, এটা আরেকটা ব্লক। ব্লক ততক্ষণ পর্যন্তই যতক্ষণ ওই যে এই একই ইন্ডেন্টেশন দিয়ে আপনি লিখবেন। এখন যদি আমি এখানে আরো কিছু লিখি এখানে, যেমন প্রিন্ট, আর প্রত্যেকটা ব্লকের ইন্ডেন্টেশন সেম হবে, সেম স্পেসে হবে। এক্স্যাক্টলি, যেমন এইখানে এই যে হ্যালো আই এম ফ্রম আউটার ব্লক, মানে ও ব্লকের বাইরে। আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এই যে ও কিন্তু প্রিন্ট হচ্ছে, কারণ এদের সাথে ওর সম্পর্ক নাই, ও ব্লকের বাইরে। ব্লকের বাইরে কিভাবে গেছে? এই যে ইন্ডেন্টেশন আমরা দিছি এখানে দুইটা, হুম, এই দুইটা ইন্ডেন্টেশন ছাড়া ওকে কিন্তু আবার আমরা প্রথম লাইনে নিয়ে চলে আসছি, এই যে প্রথম বরাবর এ বি, তারপরে ইফ এলস, এই বরাবর। হুম, কিন্তু এই যে আমরা বলছি যে এইটা এক এক নাম্বার ব্লক, এইটা 1 নাম্বার ব্লক, এটা 2 নাম্বার ব্লক।
1 নাম্বার ব্লক হচ্ছে, আচ্ছা আরেকটু আপনাদের আমি ইজি করে দেই, সেটা হচ্ছে ব্লক নাম্বার অন। এরপরে এইখানে আমি লিখতে পারি যে এন্ড অফ ব্লক নাম্বার অন। আবার এইখানে আমরা লিখতে পারি যে ব্লক নাম্বার 2। এইখানে আমরা লিখতে পারি এন্ড অফ ব্লক নাম্বার 2। এখন বোঝা যাচ্ছে যে কোনটা 1 নাম্বার ব্লক, কোনটা 2 নাম্বার ব্লক। কিভাবে ব্লক তৈরি হলো এখন আমার এটা জানার ব্যাপার না, মানে বিষয় না। তো আচ্ছা এইখানে, স্যার জি স্যার আমার একটা প্রশ্ন। শিওর। স্যার এখানে কিন্তু স্যার এই একটা ব্লক, ব্লক নাম্বার 1 এবং ব্লক নাম্বার 2, ব্লক নাম্বার 1 আছে ইফ এর ইফ এর মধ্যে। ইফ হুম হচ্ছে আমাদের একটা কন্ডিশন এবং হুম ইলস হচ্ছে একটা কন্ডিশন। হুম ইফ যে ব্লকটা, ইফ ব্লকটা যেখান থেকে শুরু হয়েছে, ইলস ব্লকটাও কি সেম জায়গা থেকে শুরু হইতে হবে? ইফ এবং ইলস এর মধ্যে কি স্পেসিং এর কোনো সমস্যা আছে? অবশ্যই। ওই যে দেখেন হ্যাঁ, লাইন না টানানো এটা আছে। এটা শর্ত। তাহলে ইফ এবং ইলস এই দুইটাও সেম স্পেসিং এ থাকতে হবে না? এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, এই আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ইফ যে ব্লকটা, এই ইফ ব্লকের জন্য আমাদের এখানে মাল্টিপল লাইন, আমরা মনে করেন ব্লক নিতে পারি, মাল্টিপল লাইনের ব্লক নিতে পারি। ইফ ব্লকের ক্ষেত্রে কি মাল্টিপল লাইন এর ব্লক হইতে পারে? হুম হুম যেমন এখানে কিন্তু আমাদের সিঙ্গেল লাইনে কিন্তু ব্লকটা শেষ হয়ে গেছে, তাহলে পরবর্তীতে আরো 2 লাইনে তো নিতে পারতাম, তাহলে সেটা সেটা কেন আমাদের ইফ ব্লকে ইনপুট হচ্ছে না বা কন্ডিশনে ব্লকের মধ্যে আসতেছে না? মানে এলস এর পরে আপনি যদি লিখতে চান তাহলে ওই যে একই ইন্ডেন্টেশনে আপনি লিখবেন, এই যে একই ইন্ডেন্টেশনে লিখবেন। এই ঠিক যে আছে স্যার, এইটা যদি লিখলাম। একই ইন্ডেন্টেশনে যদি লিখি তাহলে তো সেটা ব্লকের মধ্যে যাচ্ছে, কিন্তু যদি আমি গ্যাপ দিয়ে পরবর্তীতে লিখি তাহলে তো সেটা ইন্ডেন্টেশনে ঠিক না রাখি লিখলেও তো সেটা স্যার আমাদের আউটপুট আসতেছে। এই যে আপনি এই লাইনের কথা বলতেছেন জি এটার, স্যার, জি স্যার। হ্যাঁ এইটার কি প্রবলেম? এটা এটার প্রবলেম না, এটার ইন্ডেন্টেশন তো ঠিক ছিল না, কিন্তু এটা তো আউটপুট আসছে। ঠিক অবশ্যই ছিল, কারণ হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই ব্লকের বাইরে, কিন্তু এই যে এদের সাথে তো এর ইন্ডেন্টেশন ঠিক আছে, এই যে এ বি, তারপরে ইফ, এলস, এই যে প্রিন্ট, এই যে লাইন রেখা টানা আছে না, জি ও তো স্যার। ওই ইন্ডেন্টেশন। আচ্ছা এর একটা ইন্ডেন্টেশন সরাই দেই, এবার কি বলে দেখেন তো, কি বলে যে আনইন্ডেন্ট ডাজন্ট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল, মানে কি যে ওর কোনো কিছুই নেই, কোনো ম্যাচিং নেই আর কি। হুম ও কারোর সাথে ম্যাচ করতেছে না, ওর মতো ওইখানে বসে আছে। তো ওকে তো ওই যে উপরের থেকে নিচের দিকে একটা কি করতে হবে, লাইনে নিয়ে আসতে হবে। হুম জি এখন স্যার। ঠিক আছে না? এই যে এখন যদি আমরা রান করি তাহলে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো আই এম ফ্রম আউটার ব্লক, কারণ এরও ইন্ডেন্টেশন আছে, ডেফিনেটলি আছে, ওই যে ইফ এর সাথে আছে, এলস এর সাথে আছে, এ এর সাথে, বি এর সাথে, এগুলোর সাথে আছে। ঠিক আছে না এবার? ঠিক আছে স্যার, না স্যার এগুলো তো আচ্ছা আমাদের বেসিক বিষয়, কারণ এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করে রাখার দরকার আছে আমাদের। হ্যাঁ, এই জন্য কোশ্চিন করতে কোনো বাধা নেই, মানে আচ্ছা স্যার। আমাকে 100 টাইমস আপনি কোশ্চিন করতে পারেন, আমি বিরক্ত হব না, প্রবলেম নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? আচ্ছা যদি স্যার বুঝতে বুঝতে পারেন, পেরেছি স্যার, একটু হ্যাঁ স্যার ইন্টারভিউ করি স্যার, কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সের শিটটা দিবেন। আপনি কি লিভ নিতে যাচ্ছেন অ্যাটেন্ডেন্স দিয়ে? না 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 না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি কি নতুন কোনো মানে রুলস, মানে এর আগের ক্লাসে তো প্রথম দিকেই দিয়েছিলেন, এই জন্য জিজ্ঞেস করুন। ও আচ্ছা আচ্ছা, না আমি দেবো, প্রবলেম নেই, আচ্ছা দিচ্ছি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নো ঠিক নো আছে। প্রবলেম স্যার। আচ্ছা ওকে স্যার, দিচ্ছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্স। আচ্ছা আমি দিয়েছি আপনাদের, উম হচ্ছে গিয়ে চ্যাট বক্সে দিয়েছি, আপনার অ্যাটেন্ডেন্স দিবেন
আহ আপনাদের টাইম দিলাম হচ্ছে, কয় মিনিট দেব? 7 মিনিটস দিলাম। 7টা 35-এ আমি আবার আপনাদের আর কি কথা বলা শুরু করব। এতক্ষণ আমি একটু চুপ থাকি, ওকে? ইয়ে করতেছে, ওরা মানে পরে আসছে। হুম যাই হোক, ওরা কালকে এসে দেখে হুম তারপরে আমি ইয়ে করে নিব আর প্রোগ্রাম। ঠিক চলে আছে, গেলাম স্যার। ওকে, আচ্ছা। আচ্ছা স্যার, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমার মনে হয় আপনাদের হয়ে গেছে অ্যাটেন্ডেন্সের ইয়েটা, না? জি স্যার, কমপ্লিট। জি স্যার, জি আচ্ছা, স্যার। স্যার আমার এখনো হয়নি, আমি একটু ওই যে জিমেল লগ আউট করা ছিল তো স্যার, ওটা একটু সাইন ইন করতে আমার একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা, আমি দিচ্ছি আচ্ছা, স্যার। ঠিক আছে, করেন। আমি তাহলে আর 2-3 মিনিট টাইম নিচ্ছি, ওকে? স্যার আমি করতে পেরেছি, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে সবার, কারণ আমরা পার্টিসিপেন্ট দেখতেছি এখন 62, তার মানে আমি ছাড়া বাকি সবাই দিয়েছেন। ওকে, তার মানে অ্যাটেন্ডেন্স কমপ্লিট। আমি হচ্ছে গিয়ে এটা এখন রেসপন্সটা ইনঅ্যাক্টিভ করে দিব, পরবর্তীতে কেউ এলে আর অ্যাটেন্ডেন্স দেওয়ার সুযোগটা থাকবে না। হুম, এই তো। তাহলে আমাদের আজকের অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে গেল। ওকে, এখন আপনাদের কাজ হলো, হুম, এইটা থাক, এইটা আমি আপনাদের আপাতত কাজ হিসেবে না দেই। হুম, আর একটা কাজ করি, সেইটা হচ্ছে গিয়ে গতকালকে আমরা যেটি করেছিলাম, দুইটা নাম্বারের যোগ করেছিলাম, তাই না? এ এবং বি ইকুয়াল টু দিয়ে, নাম্বার দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে সি ইকুয়াল টু এ প্লাস বি করে প্রিন্ট করেছিলাম, তাই না? আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে এই ভ্যালুগুলোকে আমরা যে কাজটা করেছিলাম, যে কোডের ভেতরেই অ্যাসাইন করে দিয়েছিলাম, তাই না? কিন্তু আমাদের এমন প্রয়োজন হতে পারে যে আমরা কিবোর্ড থেকে আহ, আমাদের ইনপুটগুলো দেব, এমন প্রয়োজন হতে হতে পারে, তাই না? তো এই জন্য আমাদের করণীয় কি? এই জন্য যে কাজটা করতে হবে, এই ইনপুট নামে একটা মেথড আছে। এই ইনপুট মেথডে আমরা যদি এন্টার দ্য ভ্যালু অফ এ ইকুয়াল টু যদি দেই, এইটাকে আবার আমরা যদি কপি করি ভ্যালু অফ বি, তাহলে যেটা হবে যে এই ভ্যালুগুলো নেবে, নেওয়ার ফলে এখানে একটু প্রবলেম আছে একটা। প্রবলেমটা হচ্ছে গিয়ে, স্যার এখানে ডাটা টাইপটা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে যে এখানে একটু ডেটা টাইপটা কনভার্ট করে নিতে হবে। তো এটা কেন করতে হবে, এটা আপনারা এই 2-1 দিনের মধ্যে বুঝে যাবেন। আমি যখন টাইপ কাস্টিং নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝে যাবেন। আপাতত হচ্ছে গিয়ে আমরা কিভাবে কিবোর্ড থেকে ডাটা ইনপুট নিয়ে প্রোগ্রামে আমরা কাজ করব, এটা একটু দেখার জন্য, মূলত এইটার মেইন টার্গেটটা হচ্ছে যে প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, প্রোগ্রাম যে টপ ডাউন অ্যাপ্রোচে এক্সিকিউট হয়, এইটা বোঝানোর জন্য এই ফাংশনটা আপনাদের একটু দেখানো। এবং কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে কিভাবে কাজ করবেন, কারণ এগুলো একটু প্রয়োজন আছে। ওকে, এখন আমরা যদি রান করি, একটু সময় নিচ্ছে। ওকে, এখন দেখেন এই যে এন্টার দ্য ভ্যালু অফ এ ইকুয়াল টু, এটা কিন্তু এখন ব্লিঙ্ক করতেছে, মানে ওয়েট করতেছে কার জন্য? ইউজারের জন্য, যে ইউজার কিবোর্ড থেকে ডাটা দিবে। ডাটা দিলে দেন হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী লাইনগুলো কিন্তু এক্সিকিউট হবে। তার মানে এইটা, এই ইনপুট যে ফাংশন আছে, এই ইনপুট ফাংশন এইটা কিন্তু আপনার কিবোর্ড থেকে ডাটা নেয়ার জন্য ব্যবহার হয়। এবং এখন আমি যদি একটা ভ্যালু দেই, যেমন 50 দিলাম, আচ্ছা হয় নাই, 50 দেওয়ার পরে দেখেন আবার কিন্তু এন্টার দ্য ভ্যালু অফ বি, তার মানে প্রথম লাইন এক্সিকিউট হয়েছে, আমি ডাটা দিয়েছি, দেন হচ্ছে গিয়ে এখন
2 নাম্বার যে লাইন আছে এই লাইনে এটা এক্সিকিউট হয়েছে কিন্তু ডাটা নেওয়ার জন্য ওয়েট করতেছে। তো আমি এইটাতে 40 দিলাম। দেওয়ার পরে যেটা হয় যে এই যে সি ইকুয়াল টু এ প্লাস বি এই লাইনে এক্সিকিউট হয়ে দেন হচ্ছে গিয়ে এই প্রিন্ট সি, যেটা সি এর যে ভ্যালু আছে এটা প্রিন্ট হচ্ছে। তার মানে এইটা দিয়ে আমরা এই কয়েকটা ব্যাপার কিন্তু এই জায়গা থেকে আমরা বুঝতেছি। একটা হচ্ছে গিয়ে যে কিবোর্ড থেকে ডাটা নেওয়ার জন্য আমরা এই যে ইনপুট মেথড ব্যবহার করব। দেন হচ্ছে গিয়ে প্রোগ্রামের যে লাইনগুলো আছে এই লাইনগুলো টপ ডাউন অ্যাপ্রোচ, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে এক্সিকিউট হয় লাইন বাই লাইন। এইটা আমরা বুঝছি। এই দুইটা স্যার আমি ব্যাপার। জি, কারো কোনো কোয়েরি আছে? স্যার আমি হচ্ছে আপনি যেটা করলেন স্যার সেমটা করেছি, কিন্তু আমারটাতে প্রিন্ট সি এর জায়গায় শুধু সি দেখায়, এখানে অ্যান্সার যে হচ্ছে 90 বা যে অ্যান্সারটা আসবে হুম, সেটা দেখায় না। আচ্ছা, একদম হুবহু কি ভ্যালুগুলার বুঝেছেন? ভ্যালুগুলো আসে, ওটা বসানোর পর ভ্যালুগুলো কি পাশাপাশি বসে যাচ্ছে এরকম হয়েছে না? জি স্যার, আমি বুঝতে হুবহু। পারছি। এই যে আমি আইএনটি লিখেছি না, মানে ওই আইএনটি দিয়ে এই পুরো ব্র্যাকেট দিয়ে এটাকে আর কি ক্লোজ করতে হবে। ভ্যালুগুলো আসছে। হুম, আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে যে এই কাজটা করবেন, করার পরে স্ক্রিনশট দেবেন আমাকে। ডাটা ডিক্লেয়ার করা হয় নাই। আহ, বুঝি নাই, আপনার কথা ক্লিয়ার আসে নাই আর কি, আরেকবার স্যার বলুন। ওটা ক্লোজ করেছি স্যার, ওটা ক্লোজ করা আছে। আচ্ছা, আপনি তাহলে শেয়ার দেন। ঠিক আছে। স্যার আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন স্যার, আমি ছবি তুলে দেখাই আপনাকে। স্যার, হ্যালো হ্যালো স্যার, আমি কি কলে আছেন? আপনি ভাইয়া আপনার এখানে ভুল হয়েছে, আপনি প্রিন্টের ভিতরে হচ্ছে যে ইয়ে দিচ্ছেন, ডাবল কোটেশন দিচ্ছেন। ওখানে শুধু প্রিন্ট সি দিবেন, ডাবল কোটেশন দিবেন না। হ্যালো। স্যার আমি বুঝতে পেরেছি, আমি প্রিন্টের ভিতরে ডাবল কোড দিয়েছিলাম, কিন্তু কেন ডাবল কোডটা হবে না এটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, মানে প্রিন্ট সি যেটা, সেখানে আমি ডাবল কোড দিয়েছিলাম, এই জন্য ভুল মানে শুধু সি দেখিয়েছিল। আচ্ছা পরে আমি ওটা তুলে দিয়েছি, কিন্তু আচ্ছা আচ্ছা, মানে যখন ডাবল কোডটা হবে না কেন সেটা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, না স্যার, আমি ডাবল কোড দিয়ে হচ্ছে তো স্যার। হ্যাঁ, ডাবল কোড দিয়ে তো হবে না, কারণ হচ্ছে গিয়ে ডাবল আপনি যখন প্রিন্টের ভেতরে এই নর্মালি কোনো
ভ্যারিয়েবলের নাম লিখবেন, তখন এইটা ভ্যারিয়েবল হিসাবে প্রিন্ট ফাংশন এইটাকে আর স্যার কি আমার এটা treat স্যার আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিব স্যার আমার হচ্ছে না স্যার একটু আচ্ছা দেন, শেয়ার দেন। আমি আমারটা অফ করছি, আপনি আপনারটা শেয়ার দেন। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা হ্যাঁ, এখন ডাবল কোটেডের ভেতরে যখন ভ্যালু দেবেন, হিসেবে কাউন্ট করতেছি যে জন্য। আচ্ছা অন্য কেউ একজন কথা বলেন তো, মানে আমার কাছে কেন জানি হ্যালো, আমার স্যার কথা কি মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু আমি মানে আমার এখানে একটু নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গিয়েছিল, এই জন্য আমিও আর কি খুব ক্লিয়ার কথা শুনতে পাচ্ছিলাম না। ওকে, এখন মনে হয় শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, জি স্যার শোনা যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, কে যেন স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছিলেন, একটু শেয়ার দিবেন। স্যার আমারটা একটা স্ক্রিন প্রিন্ট দিছি, ওটা তো স্যার আমি ডাবল কোটেশন দিয়ে করছি, আমারটা তো হয়েছে স্যার। আপনার ডাবল কোটেশন দিয়েও হয়েছে, তাই না? জি স্যার, আমি দেখেন একটু। ফরম্যাট স্ট্রিং করছেন নাকি আবার? আচ্ছা হ্যাঁ, দেখাইতে পারেন, প্রবলেম নেই। না, ওটা ডাবল কোড দেওয়া না তো। উনি সম্ভবত এ আর বি এর ভিতরে ডাবল কোড দিচ্ছে, ওটার কথা বলছি। দিয়ে স্ট্রিং যোগ হয়ে গেছে মনে হয়, এইরকম হবে। না স্যার, এই ইনপুট ফাংশনের ভিতরে যে ডাবল কোডটা আছে না, এন্টার দ্য ভ্যালু হুম অফ হুম এ হুম এবং হুম এন্টার দ্য ভ্যালু অফ বি, উনি হুম। ওখানকার ডাবল কোডের আচ্ছা, কথা এইখানে বলছেন। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু বলি আপনাদের, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে গিয়ে এটা সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে লার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু আপাতত আমার মনে হয় যে আমি এক্স্যাক্টলি যেভাবে টাইপ করেছি, হ্যাঁ, আপনারা এইভাবেই টাইপ করে রান করে দেখবেন। হুম। আর যখন আপনি বুঝবেন তখন ওই একটু আহ, এগুলোকে কাস্টমাইজ করে আপনার মতো করে আর কি চেক করবেন। কারণ কাস্টমাইজ করলে যেটা হয় যে প্রোগ্রাম ভালো বোঝা যায়, এটা সত্যি কথা। যে আপনি আপনার মতো কাস্টমাইজ করে যদি এরর তৈরি করেন, তাহলে কেন এরর তৈরি হচ্ছে এইটা যখন আপনি খুঁজে খুঁজে বের করবেন, তখনই কিন্তু আপনার ওই লার্নিং পয়েন্টস গুলো তৈরি হবে। তো এটা ভালো কাস্টমাইজেশন, কিন্তু আপাতত যেটা করেন যে আমি হুবহু যেভাবে করেছি এভাবে করে রান করে একটু কনফিডেন্স লেভেলটা আর একটু বাড়ান। আচ্ছা, কার কি প্রবলেম ছিল স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলেন, একটু করেন। স্যার জি, স্যার ওই যে আমার এটা স্যার দেওয়ার পরে এভাবে আসে স্যার, আপনার মতো করে দিয়েছি আমি স্যার। জি আমি দেখতে পাচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্সের লিঙ্ক কাজ করতেছে না স্যার। আপনার এখানে লিঙ্ক কাজ করবে না, ওটা অফ করে দিছি। আপনার ওই যে প্রিন্ট বানানো এখানে পি ডাবল আর হয়ে আছে, এই জন্য এই অবস্থা হয়ে আছে, ওইটা ঠিক করেন তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্যার এবার আমি ঠিক আছে। হুম। আর হ্যাঁ এইটা দেওয়ার পরে আপনি হচ্ছে এন্টার প্রেস করবেন, পরবর্তী যে ভ্যালুটা দিছেন এইটা দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করতে হবে। হ্যাঁ, এরকম আসছে। হ্যাঁ আসছে, মানে হচ্ছে আগেরটা ইন্টারপ্রেট হয়েছে, এবার আবার রান করেন, ঠিক হয়ে যাবে। হুম, এবার আসছে, ঠিক আছে না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে, মানে হুবহু এটা করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা? না স্যার। হুম, না স্যার। আচ্ছা, ওকে ফাইন। আমি তাহলে এটা স্যার নিয়ে, নামাজে গেছিলাম স্যার জামাতের জন্য স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের পড়াশোনা বেশি হয় নাই, প্রবলেম নেই, টেনশন নেই। আমরা এখন স্ক্রিনটা শেয়ার দেই। আচ্ছা, এইটা হলো আমাদের উম, কিভাবে আমরা কিবোর্ড থেকে ডেটা নিয়ে কাজ করব, এই ইনপুট মেথডের মাধ্যমে, এটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা বিষয় একটু দেখব, পাইথনের একটু বেসিক বিষয়, সেটা হচ্ছে মাল্টি লাইন স্টেটমেন্ট।
এই মাল্টিলাইন স্টেটমেন্টটা একটু দেখার প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে এরকম থাকতে পারে, লাইন অনেক বড় হয়ে গেলে এটার কন্টিনিউশনের প্রয়োজন হতে পারে। অনেক সময় এরকম থাকে, তো এটা একটু দেখে নিয়ে আমাদের জানা দরকার। যেমন হচ্ছে গিয়ে a = 30, b = 40, c = 50। এখন d = আপনি এ এখানে লিখলেন, লেখার পরে প্লাস চিহ্ন দিয়েছেন, বি প্লাস সি, এই তিনটা আমরা যোগ করলে আমাদের যেটা হবে, আমরা যদি প্রিন্ট করি ডি কে, যদি প্রিন্ট করি আমরা আউটপুট পাবো শিওরলি, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি চাচ্ছি যে এই লাইনগুলো এইভাবে লিখবো, ঠিক আছে? এখন আমি যদি রান করি দেখি কি বলে। এখানে বলতেছে যে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছিল না এতক্ষণ, না? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছিল। 30 হ্যাঁ, সেকেন্ড স্যার স্যার। কথা শোনা যাচ্ছিল কিন্তু স্ক্রিন শেয়ারটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে ফ্ল্যাকচুয়েট করতেছে কেন। ব্রডব্যান্ডও ফ্ল্যাকচুয়েট করতেছে, আবার হটস্পটও ফ্ল্যাকচুয়েট করতেছে। আচ্ছা এখন ঠিক আছে দেখি। স্যার। আচ্ছা হ্যাঁ, বুঝতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন দেখা যাচ্ছে তো। হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমি যেটা বলতেছিলাম, আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে মাল্টিলাইন স্টেটমেন্ট। মানে কি, যে এইখানে আমি যেভাবে লিখেছি, এর আগে যেভাবে লিখলাম, যে এটা এখানে দিলাম, এইটা এখানে দিলাম, তাহলে এটা রান করলে তো আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা আউটপুট কিন্তু দেখতে পাবো। এখন যদি এই লাইনগুলোকে আমরা নিচের দিকে দিয়ে দেয় এইভাবে, ঠিক আছে? এখন যদি আমরা রান করি, তাহলে যেটা হবে যে এই যে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে আপনি এইভাবে আর কি লিখতে পারেন না, বা এটা পাইথন এভাবে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু পাইথন অ্যাকসেপ্ট করবে। এইটাকে আমরা এই 3 লাইনকে এক লাইন বানাবো। এক লাইন বানাবো কিভাবে? এখানে যদি একটা ব্যাকস্ল্যাশ দেই, এখানে যদি একটা ব্যাকস্ল্যাশ দেই, উম, তাহলে এই যে আমাদের যে আউটপুটটা কিন্তু চলে আসছে। তার মানে এই যে চিহ্ন আছে, এই চিহ্নের অর্থ হইল যে পরবর্তীতে এন্টার প্রেস করে আপনি যে লাইনটা দিছেন, ওই লাইনটা এই লাইনের অন্তর্ভুক্ত। আবার এই যে এইটার মানে হচ্ছে যে আপনি পরের লাইনে যেটা লিখছেন ওইটা হচ্ছে এই 6 নাম্বার লাইনের অন্তর্ভুক্ত। তার মানে এটা একই লাইন। তার মানে আমরা যদি এইরকম, অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে একই লাইনের কোড একটু বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে এই নিচে নামায় এটাকে ছোট করে নিতে চাচ্ছি, তখন আপনি এইভাবে ব্যাকস্ল্যাশ দিলে এই 3টা লাইন অ্যাকচুয়ালি একটাই লাইন। ঠিক আছে, তো এটা আপনারা একবার একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ ঠিক আছে, সাবরিনা, আপনি করছেন ঠিক আছে। এই একটু আপনি আর কি কথা বলবেন, হ্যাঁ, যে স্যার আমি একটু চ্যাট বক্সে দিয়েছি, এটা ঠিক আছে কিনা একটু দেখবেন। কথা বললে আমি একটু বুঝবো, মেসেজ না করে, আমি কিন্তু সবসময় মেসেজ নাও দেখতে পারি। এই, কথা বলবেন অথবা হ্যান্ড রাইজ করবেন, তাহলেই হবে। আচ্ছা, আমি তাহলে যে কাজটা দিছি আপনারা করে আমাকে স্ক্রিনশট দেন। স্যার দিয়েছি। ঠিক আছে, গুড হাবিব, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার আমারটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, কি প্রবলেম?
স্যার আমারটা দেখাচ্ছে আনএক্সপেক্টেড ক্যারেক্টার আফটার লাইন কন্টিনিউশন ক্যারেক্টার। আমি একটু দেখাচ্ছি স্যার, স্ক্রিনশট, আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, ছবি তুলেই দেন, ছবি হ্যাঁ। তুলে। হ্যাঁ, ছবি তুলে দেন। স্যার ওই যে ব্যাকস্ল্যাশটার অর্থটা আরেকবার বললে একটু নোট করে নিতাম। জি জি, ঠিক আছে, বলতেছি। আচ্ছা, আপনি কি দিয়েছেন? জি স্যার। এরর দেখাচ্ছিল মনে হয়। আমারটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যাকস্ল্যাশের অর্থ হচ্ছে আমরা কোনো একটা লাইনকে, আচ্ছা সাইফেরটা আমি একটু দেখে নেই, দেন হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু আনএক্সপেক্টেড ক্যারেক্টার আফটার লাইন কন্টিনিউশন ক্যারেক্টার। স্যার আমারটা দিয়েছি। হ্যাঁ, আপনার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি এক কাজ করেন, কোডটা কপি করে আমাকে টেক্সট করে দেন, তারপর আমি দেখতেছি, মানে স্যার কোথাও হয়তো। উনি মনে হয় স্যার ওনার 4 নাম্বার লাইনে ডি ইকুয়াল টু এ প্লাস লাস্ট দিয়ে মনে হয় স্পেস দিচ্ছে, এই কারণে প্রবলেমটা হইতেছে। আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, হইতে পারে, আমি আরেকবার দেখি। ডি ইকুয়াল টু এ প্লাসের পরেই হবে, কিন্তু ওই লাইনেই প্রবলেমটা দেখাচ্ছে। আপনার ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, ওটা সম্ভবত ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হিসেবে নেয় নাই, অন্য কোনো কারণ হতে পারে, বা কিবোর্ড থেকে কোনো প্রবলেম হতে পারে। ওকে, তাহলে স্যার আমি আবার দিয়েছি, হয়েছে স্যার, ব্ল্যাক স্ল্যাশটা আমি আবার দিয়েছি, এখন এরপরে কাজ ঠিক করলো। হয়েছে। আচ্ছা, ওকে, গুড। এইবার আমি একটু বলি যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে লাইন কন্টিনিউশন ক্যারেক্টার। মানে এই যদি আমরা এর আগে প্রথমে যেটা দেখলাম যে ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই লাইন, এটা হচ্ছে এক লাইনের কাজ, কিন্তু এইটাকে যদি আমরা এইভাবে ইন্টারপ্রেস করে পরবর্তী লাইনে নিয়ে যাই, যদি রান করি, তাহলে কিন্তু এটা এরর দেখাবে যে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে আপনার সিনট্যাক্সটা ঠিক নাই, আপনি যেভাবে লিখতেছেন এই কোডের সিনট্যাক্স ঠিক নেই। তাহলে এইটা আহ, এই 3 লাইনকে আপনি এক লাইন যদি বানাতে চান, তাহলে যে কাজটা করতে হবে, এই যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে আমরা যদি এইভাবে লিখি, তাহলে এই 3 লাইন, এটা হচ্ছে একটা লাইন হিসাবে ট্রিট করবে পাইথনের ইন্টারপ্রেটার। এখন এই যে লাইন কন্টিনিউশন হবে হচ্ছে যে আপনি যতটুকু লিখেছেন এইটার সাথে যোগ করবেন কাকে, 6 নাম্বার লাইনকে, তাহলে এইটার পরে আপনাকে এই ক্যারেক্টারটা দিতে হবে। আবার এই 6 নাম্বার লাইনের সাথে আপনি যোগ করবেন কাকে, 7 নাম্বার লাইনকে, তার মানে এইটার পরে আপনাকে এই ক্যারেক্টারটা দিতে হবে। তাহলে স্যার এটা কি এমন হবে ডি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এমন? এক্স্যাক্টলি, ওকে স্যার। হ্যাঁ, এই তিনটার কথা হচ্ছে ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই তো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের এই মাল্টি লাইন স্টেটমেন্টস যেটা। হুম, এখন কিছু কিছু ব্যাপার আছে আবার। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার হচ্ছে গিয়ে যে, স্যার হ্যালো জি সাহেব বলেন। স্যার, আমি হচ্ছে ওই এই ডি ইকুয়াল টু এ প্লাস, তারপর হচ্ছে স্যার স্ল্যাশ দেওয়ার পর আমি হুম একটা কমেন্ট দিয়েছি, যেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ ওয়ার্কস অ্যাজ লাইন কন্টিনিউশন ফর মাল্টিপল লাইন, হুম কিন্তু এটা আর ধরছে না। এটা যখন আমি রান করতেছি হুম, তখন সে এরর দেখা, মানে এর ভেতরে আমি আবার যখন, কমেন্টস লিখতে গিয়ে কমেন্টস, হ্যাঁ হ্যাঁ, হ্যাশ দিয়ে আমি যখন কমেন্টস দিলাম তখন আর এটা কাজ করছে না। মানে আপাতত লাইন কন্টিনিউশন তো ওইটা ইন্টারপ্রেটার স্কিপ করতেছে না। আপনি এর ভেতরে কিছু দিতে পারবেন না, আপনি ওপরে লেখেন বা নিচে লেখেন, এর ভেতরে আপনি অন্য কিছু কার্যক্রম আর করতে পারবেন না আর কি, ঠিক আছে। ঠিক আছে স্যার,
অন্য লাইনে ওকে, দেখি অন্য আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন এমন কিছু হইতে পারে যে ধরেন টি ইকুয়াল টু এমন হইতে পারে যে ব্র্যাকেট ক্লোজ করে আপনার কিছু নাম্বার থাকতে পারে 12, 13, 14, এন্টার বাটন প্রেস করে 15, 16, 17 এইরকম থাকতে পারে। তো যদি এইরকম থাকে সেক্ষেত্রে এই ব্র্যাকেটের ভেতরে যদি কোনো ডাটা থাকে তখন লাইন কন্টিনিউশন ক্যারেক্টারের আর প্রয়োজন নেই, ওটা হচ্ছে গিয়ে অটোমেটিক কন্টিনিউ করে নিবে। হুম, এই যে আমি যদি এখন প্রিন্ট করি, দেখেন এই যে টি নামে, আচ্ছা আমি একটা টি দেই, আচ্ছা এল দিলাম। হুম, এখানে এল এর ভ্যালু প্রিন্ট করি। তো দেখেন এইখানে যেটা হয়েছে যে আ- আগের লাইনে যেটা ছিল যে আমরা লাইন কন্টিনিউশনের জন্য ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করেছি, বাট এইখানে ব্র্যাকেটের ভেতরে এই ভ্যালুগুলো দেওয়ার ফলে এখানে কিন্তু আমার এইটা লাইন কন্টিনিউশন ক্যারেক্টারের প্রয়োজন নেই, এই ভ্যালু কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। হুম, তো এটা মাথায় রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক বা থার্ড ব্র্যাকেট হোক, এর ভেতরে আমরা যে কোনো ভ্যালু দিলে এই যদি আমরা পরবর্তী লাইনে লিখতে চাই তাহলে আমাদের ইয়ার প্রয়োজন নেই, লাইন কন্টিনিউসের প্রয়োজন নেই। একটু ক্লিয়ার হয়েছেন কিনা? আমার মনে হয় ক্লিয়ার, তাই না? আচ্ছা, স্যার স্যার একটা জিনিস, স্যার ওই যে 10 নম্বর কলামে স্যার ওই যে 10 নম্বর 10 নম্বর যে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো আমি আপনার কথা বুঝতে পারি নাই, মানে কেটে এল কেটে আসতে। ওটা চিহ্ন আচ্ছা এল এ, এল লিখছে। স্যার বলছে 10 নম্বর লাইনে যে চিহ্নটা দিচ্ছেন এটা সম্ভবত এল। হ্যাঁ হ্যাঁ, এটা না এল এল। হুম, এল, আচ্ছা বড় হাতের এল দিই স্যার তাহলে আমরা আর দিলে কি তো আছে। অন্যরকম এরকম আছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। হুম, এটা জাস্ট ভ্যারিয়েবল আর কি। আচ্ছা স্যার এটা কি অ্যারে ভেরিয়েবল? স্যার এটা কি অ্যারে ভেরিয়েবল? আচ্ছা, এটা কি ভ্যারিয়েবল? অ্যারে না। হুম, এটা কি ভ্যারিয়েবল আমরা একটু পরে দেখব, মানে আপনাকে কম্পাইলারই বলে দেবে যে এটা কোন ধরনের আর কি ইয়া মানে ডাটা আছে আপনার এখানে। ঠিক ঠিক আছে, আছে। আমরা হচ্ছে গিয়ে টাইপ দেখব। হুম, মানে এই ভ্যারিয়েবলের যে টাইপ আছে টাইপগুলো দেখব। একটু পরে আমরা দেখব, কারণ অলরেডি আমরা গতকালকে ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছি। উম, আচ্ছা একটু আচ্ছা আমি স্যার, আপনাদের স্যার রিক্যাপ করি, স্যার হ্যাঁ। জি, স্যার, আমি একটু বলবো সেটা হচ্ছে এই প্রোগ্রামিং এ যেহেতু এখানে আমাদের কিছু এই টেকনিক্যাল ওয়ার্ড আছে, যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো আলাদা কিছু নাম আছে, ওই নামগুলো ইউজ করলে আমার মনে হয় ভালো হয়, তাইলে আমাদের শেখাটা হইলো। কি নাম আছে? হুম। এই যে নামগুলো যেমন প্যারেনথেসিস, তারপরে আরো আরো কিছু নাম আছে না, ওই নামগুলা। প্যারেনথেসিস মানে তো বন্ধনী। হ্যাঁ, নাম আছে। এখন কিছু কিছু টার্ম আছে, এগুলো এখন তো যেমন হচ্ছে গিয়ে আপনার এই টাপল, লিস্ট, হুম, ডিকশনারি, সেট, এগুলো হচ্ছে এই যে ব্র্যাকেটের কারণে এদের নামগুলো কিন্তু আলাদা। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে একটা টাপল, কি কারণে টাপল বা টাপল কি, এটা হচ্ছে ডেটা টাইপ, যখন আমরা পড়বো তখন আপনি বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝাবো হচ্ছে যত সহজে আপনারা বুঝতে পারেন ঠিক এক্স্যাক্টলি ওইভাবে। হুম, টার্মগুলো অটোমেটিক আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো, প্রবলেম হবে না। হুম, স্যার কথাগুলো ক্লিয়ার? কথা কি কেটে কেটে যাচ্ছে না? জি স্যার, কথা কেটে আসতেছে। আচ্ছা, হ্যালো, জি স্যার। হ্যাঁ এখন কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আপাতত আমাদের আমরা লাইন কন্টিনিউশনের জন্য হুম, যে ক্যারেক্টার ইউজ করতে হবে এটা সেকেন্ড আমরা ব্র্যাকেট দেখলাম। দিলেই হবে, তাই তো? এইটা
এইটার কথা থার্ড বলতেছেন? হ্যাঁ হ্যাঁ third। মানে এইটা সেকেন্ড ব্র্যাকেট জি না, স্যার। মানে যে কোনো ব্র্যাকেট, যে হ্যাঁ হ্যাঁ কোনো মানে আমরা ব্র্যাকেটের থার্ড ভেতর, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলে ঠিক হুম, হবে। আচ্ছা, ও এনি আচ্ছা। ব্র্যাকেট ক্লোজিং ডেটা, যেমন সেটা হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। জি, তো এইটা এগুলোকে লিস্ট বলে আর কি। আর টাপল আর লিস্ট, আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থাকবে এগুলোকে সেট বলে। তা আমরা এই লিস্টের ব্যাপারগুলো ডেটা টাইপ যখন পড়বো, আমরা কালকেই পড়বো, উম, আহ, তখন আমরা খুব ভালোভাবে বুঝে যাবো যে আসলে এটা কি। তো এখন হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবলের যে পার্টটুক আছে, আর একটা যে আমরা গতকালকে যেটা করেছিলাম, যে ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? তা আজকে একটু দেখবো যে ভ্যারিয়েবল ক্রিয়েট করে আবার এটা কিভাবে ডিলিট করা যায়, ঠিক আছে? তো আমরা যেমন হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, যে n, ঠিক আছে, n ইকুয়াল টু 10। একে যদি আমরা প্রিন্ট করি যে n এর ভ্যালু 10, এখন আরো কিছু ভ্যারিয়েবল যদি আমরা ক্রিয়েট করি যে m ইকুয়াল টু 40, ঠিক আছে? এখন আমরা একে যদি ডিলিট করতে চাই, এই n কে আমরা ডিলিট করতে চাইলে ডিলিট করলাম, ডিলিট করার পরে ওয়েট, আবার যদি আমরা n কে প্রিন্ট করতে চাই তখন ওকে কিন্তু আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? এই যে দেখেন, ওই নেম n ইজ নট ডিফাইন্ড বলতেছে, কারণ হচ্ছে এইখানে আমরা ওই n এর ভ্যারিয়েবলকে আমরা ডিলিট করে দিয়েছি। কারণ এই প্রথমে প্রিন্ট হচ্ছে কত, এই যে 10, 10 প্রিন্ট হচ্ছে এই যে 3 নাম্বার লাইনের কারণে, কিন্তু পরবর্তীতে আমরা n কে ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে যেটা হয়েছে যে এরর দেখাচ্ছে যে n ইজ নট ডিফাইন্ড পরবর্তী লাইনেই। তাহলে আমরা ভ্যারিয়েবল চাইলে ক্রিয়েট করতেও পারি, আবার হচ্ছে যদি আমরা চাই তাহলে একে আমরা ডিলিট করতেও পারি, ঠিক আছে না? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা? জি স্যার। জি স্যার। স্যার ডেল দ্বারা কি বুঝাচ্ছেন স্যার, ডিলেট নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ, ডেল হচ্ছে এটা একটা কিওয়ার্ড। গতকালকে আমরা মানে দেখলাম যে কিছু কিওয়ার্ড আছে বা রিজার্ভ ওয়ার্ড আছে যাদের স্পেসিফিক কিছু কাজ আছে, তার মধ্যে ডেল ইজ অন অফ দেম, যে আপনি এটা দিয়ে ডিলিট করতে পারবেন, শুধু ভ্যারিয়েবল নয় আরো অনেক কিছু ডিলিট করতে পারবেন। তো এর মাল্টিপল ব্যবহার আছে আর কি। তো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো, আপাতত আমরা ভ্যারিয়েবলকে ডিলিট করি। ক্লিয়ার? আচ্ছা, স্যার এখন আমার স্যার কে বলছিলেন? আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, এল ইকুয়াল টু নেক্টার, m ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 10.5, ঠিক আছে? প্রিন্ট টাইপ এল, এল এম এন, এইটা হচ্ছে গিয়ে যে আমরা যে তিনটা ভ্যারিয়েবল নিয়েছি এল, এম এবং এন, এল এর ভিতর দিয়েছি নেক্টার, এম এর ভিতর দিয়েছি 10 এবং এন এর ভিতর 10.5। তো এইখানে আমরা আসলে এই ভ্যারিয়েবলের ভিতরে বিভিন্ন ধরনের ডেটার ধরন আমরা ইনপুট করেছি। এইটা এক ধরনের ডেটা, এইটা এক ধরনের ডেটা, এটা এক ধরনের ডাটা। তো এই ডাটাটা এটাকে বলা হয় স্ট্রিং টাইপ,
তার মানে কোনো লেখাকে আমরা যদি সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখি, তাহলে ওইটা আসলে এটাকে বলা হয় স্ট্রিং টাইপ। আবার নিউমেরিক্যাল ভ্যালুর ভেতরে নাম্বার হচ্ছে গিয়ে আপনার পাইথনের ক্ষেত্রে 3 ধরনের থাকে। পাইথনের ক্ষেত্রে 3 ধরনের থাকে, একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লট, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এইখানে ইন্টিজার নাম্বার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3, -1, 2, 3, এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। ফ্লট হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ উম, যেগুলো হচ্ছে আপনার 0.5, 0.4, অর্থাৎ ওই দশমিকের পরে যদি কোনো নাম্বার থাকে তার মানে ওইটাই হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এইখানে আমরা এই ভেরিয়েবলের ভিতর ডাটাগুলো দিয়ে এই ডাটাগুলোর আসলে টাইপ কি, এই টাইপটা আমরা হচ্ছে গিয়ে এই টাইপ মেথডের মাধ্যমে আমরা প্রিন্ট করে দেখেছি। তো এখানে দেখেন, এই যে প্রথমে দেখাচ্ছে ক্লাস স্টিয়ার, তারপরে ক্লাস ইন্টিজার, এরপরে ক্লাস ফ্লট। তো এই ডাটাগুলো আসলে এই ডেটা টাইপ, যেটা ডাটার যে টাইপ, হ্যাঁ, এইগুলো আসলে হচ্ছে এক একটা ক্লাস। তো ক্লাস কি আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব তখন আমরা বুঝবো যে ক্লাস কি। এখন এই বামে এই এই শব্দের দিকে তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে ডানে। তার মানে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লট। ঠিক আছে? তো এই টাইপ মেথডের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারছি, ডাটার যে টাইপ, এই টাইপটা আমরা পেয়ে যাচ্ছি। এখন ওপরে এই যে একজন বলেছিলেন যে স্যার এটা আসলে কি অ্যারে নাকি, তো এইটা অ্যাকচুয়ালি কি, এইটা দেখি আমরা এখানে। প্রিন্ট টাইপ এল, তো এটা আসলে একটা লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা লিস্ট টাইপের ডাটা। হুম তা আমি যেটা বলেছিলাম যে এই লিস্ট, আমি এটা উচ্চারণ করতে যাচ্ছিলাম যে লিস্ট কি, তখন এটা কিউরিসিটি তৈরি হবে। তো লিস্ট কি আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবো, ডেটা টাইপ যখন পড়বো এখন, তখনই আমরা বুঝে যাবো যে লিস্ট কি। হুম তো এই টাইপ বের করার এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার কিনা? হ্যালো, হ্যাঁ, আমি কিন্তু কোনো কথা শুনতে পাই নাই, আরেকবার একটু প্লিজ বলবেন কেউ। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আর আপনি একটা ওয়ার্ড ইউজ করছিলেন, কম্পাইলার। এখন এই গুগল কলার কি কম্পাইলার, বা কম্পাইলারটা আসলে কি করে? আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টারপ্রেটার আর কম্পাইলার কি সেম কি? একই জিনিস না, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য আছে। কম্পাইলার যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রথমে আপনার যে কোড আছে, এই কোডগুলোকে ইন্টারমিডিয়েট একটা কোডে রূপান্তর করার পরে ওইটাকে তখন মেশিন কোডে কনভার্ট করে। ইন্টারপ্রেটার যে কাজটা করে যে আহ, মানে বাইট কোড তৈরি করে মেশিনকে বোঝায়। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে বেশ কিছু আহ, মানে কার্যক্রমের দিক দিয়ে পার্থক্য আছে। তো নর্মালি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পাইথন পাইথন ইউজ করে ইন্টারপ্রেটার। ঠিক আছে? পাইথন ইউজ করে ইন্টারপ্রেটার, এবং এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ও কোনো ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে না। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে জাভা নিয়ে কাজ করেছি, তখন হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে?
স্যার এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যায় না। আচ্ছা, মানে আমি ওই যে ইন্টারপ্রিটার নিয়ে যে কথা বলেছি এই কথার কোনো পার্টি শোনা যায় নাই। না না স্যার। আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ আমি একটু ওই আমাদের নেটের প্রবলেমটা কি কারণে হচ্ছে আমি একটু ফোন দিতে বলি একজনকে একটু, দেন হচ্ছে কি আমি এটা কন্টিনিউ করে একটু আমাকে টাইম দিবেন 5 মিনিটস, ঠিক আছে? মানে কথা খুবই কেটে কেটে যাচ্ছে আর ফ্ল্যাকচুয়েট করতেছে, এটা একটু দেখবেন প্লিজ। স্যার হ্যাঁ, স্যার হ্যালো। স্যার শুনতে পাইনি এতক্ষণ। আচ্ছা, না আমি একটু মিউট করে রেখেছিলাম, ওই যে নেটের একটু প্রবলেম তো একটু কথা বললাম, এটা কেন ফ্ল্যাকচুয়েট করতেছে এটা যেন ওরা একটু ঠিক করে। এখন কি আমার কথা ক্লিয়ার হচ্ছে? হ্যালো। স্যার এখন ক্লিয়ার। আচ্ছা জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জি ঠিক আছে। স্যার। স্যার এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন বলেছিলেন যে হচ্ছে গিয়ে মানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে মানে পার্থক্য। হুম, তো কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, কিন্তু পাইথনের ক্ষেত্রে যদি আমরা বলি যে পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে। এবং পাইথনের ক্ষেত্রে যেটা হয় যে যেমন জাভার ক্ষেত্রে হয় যে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে ইন্টারপ্রিটার, কিন্তু পাইথনে ইন্টারমিডিয়েট কোড জেনারেট না করে সরাসরি এইটা কিন্তু ইন্টারেক্ট করে মেশিনের সাথে ইন্টারেক্ট করে আউটপুটটা আমাদেরকে দেয়। তো কম্পাইলারের পার্থক্য হচ্ছে পুরো প্রোগ্রামকে কম্পাইলার একসাথে আর কম্পাইল করে, কিন্তু ইন্টারপ্রিটার যে কাজটা করে লাইন বাই লাইন এই লাইনগুলোকে এক্সিকিউট করে। প্রত্যেকটা লাইন বাই লাইন কোডগুলোকে এক্সিকিউট করে। তো এইরকম কয়েকটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কেটে কেটে আসতেছে স্যার স্যার। আবার কেটে কেটে আসার কারণে আচ্ছা স্যার, জি জি। আমার একটা প্রশ্ন ছিল, এই বুলিয়ান ডাটা টাইপগুলো কি পাইথনে ইউজ করা হয় না? ডেফিনেটলি। বুলিয়ানে ইউজ করা হয় না?
হুম। আচ্ছা স্যার, ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এই, একটা ভেরিয়েবল যদি কয়েকবার ডিক্লারেশন করা হয় তাহলে কি এটা কি সবসময় কি লাস্ট ভেরিয়েবলের মানটাই কি নেবে, না এখানে কোনো সমস্যা আছে? আপনি যেটা সর্বশেষ ডিক্লেয়ার করবেন ওই ভ্যালুটাই নেবে। সর্বশেষ যেটা ডিক্লেয়ার করা হবে ওইটাই না? হুম হুম। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই যে পর্যন্ত করেছি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার একটা বিষয়, জি জি। স্যার এই যে এটাতে নেকটার পরে এল ইকুয়াল টু নেকটার এম ইকুয়াল টু 10 এন ইকুয়াল টু 10.5 স্যার, ফোরে স্যার খালি ব্ল্যাঙ্ক রাখার সুবিধাটা কি স্যার? বা ফোরে কিছু লিখেন নাই, পাঁচে তারপর লিখছেন ও প্রিন্ট। আচ্ছা আচ্ছা, মানে এগুলো হচ্ছে লাইন নাম্বার তো, মানে এইটা দিয়ে লাইন নাম্বার দিচ্ছে, এটা ব্ল্যাঙ্কটা হচ্ছে গিয়ে কি যে আপনি মানে ডিফারেন্সিয়েট করার দেখার সৌন্দর্য, দেখার সৌন্দর্য। আপনি ওকে এইভাবে লিখলে কোনো প্রবলেম নেই। হুম, মানে ওকে আমরা যেন একটু মানে ডিফার করতে পারি, এই ওকে জন্য হচ্ছে গিয়ে এইভাবে লেখা আছে। হুম, ডান। ঠিক আছে। স্যার, আপনি বললেন যে পাইথনের নাম্বার 3 ধরনের, আমরা ইন্টিজার আর ফ্লোট দেখলাম কিন্তু কমপ্লেক্স নাম্বারটা দেখি নাই, ওইটা যদি একটু দেখাই দিতেন। ওটা আমরা দেখবো, প্রবলেম নেই, এখনই আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। আমাদের যেইটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা এই পর্যন্ত মোটামুটি ভ্যারিয়েবলের যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো ক্লিয়ার হয়েছি। হুম এখন আমরা একেবারেই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ নিয়ে আলোচনা করলেই আমার যে ইন্টিজার, ফ্লট এবং কমপ্লেক্স নাম্বার আছে এগুলো আমরা বুঝে যাবো আর কি। এবং বুঝতে পারবো যে আহ, এই নাম্বারটা কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। একদম ডিটেলসে আমরা আলোচনা করবো। তাহলে এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি, এখন আমরা আলোচনা করব হচ্ছে ডেটা টাইপ। তো পাইথনের ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি? তো ডেটা টাইপ বলতে যে ডেটার ধরন, যেমন হচ্ছে গিয়ে খুবই মানে অ্যাজ এ লেইম্যান হিসাবে যদি আমরা আলোচনা করি, যে আমি একজন লেইম্যান, আমি বুঝতে চাই যে ডেটা টাইপ কি। তো এই যে কিবোর্ড থেকে আমরা কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো দেখি, যে এই যে অক্ষরগুলো, এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, তারপরে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত আছে, তারপরে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে। তো এগুলোকে প্রত্যেকটাকে আমরা বলতে পারি যে এক একটা ডেটা। এই এগুলোকে এক একটাকে ক্যারেক্টার বলে, কিন্তু আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে এক একটা ডেটা। তো এই ডেটাগুলো তৈরি হয় কিভাবে? যে আমরা যখন নাম্বার লিখি, নাম্বার, আবার নাম্বার দেখা যাচ্ছে দশমিক দিয়ে লিখলে এটা আর একটা ধরনের ডেটা হয়ে গেল। আবার দেখা যাচ্ছে অন প্লাস আই যে আকারের নাম্বার লিখলে তখন কমপ্লেক্স হয়ে গেল। আবার দেখা যাচ্ছে আমরা কোনো কথা লিখতেছি, যেমন নেকটার লিখতেছি বা আমার নাম লিখতেছি, তখন এটাকে আমরা বলে দিচ্ছি যে এটা আরেক ধরনের ডেটা। আবার অনেক সময় লিস্টের প্রয়োজন হচ্ছে, টাপলের প্রয়োজন হচ্ছে, বা কোনো একটা রেঞ্জের প্রয়োজন হচ্ছে। তো এইরকম। তো ওভারঅল পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপগুলোকে টোটাল 8 ভাগে ভাগ করা হয়। টোটাল 8 ভাগে ভাগ করা হয়। তো এই 8 ভাগগুলো কি কি? আমি এখানে যদি টেক্সট আকারে দেই, 1 নম্বর ডেটা টাইপস, ঠিক আছে, ডেটা টাইপস। ডেটা টাইপসে 1 নম্বরেই যদি আমরা যাই, তাহলে 1 নম্বর হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। এই নিউমেরিকের কিন্তু আবার 3টা পার্ট। একটা হচ্ছে ইন্টিজার, 2 নম্বর হচ্ছে ফ্লট, আর 3 নম্বর হচ্ছে কমপ্লেক্স। নিউমেরিক গেল। এরপরে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপ 3 নম্বরে আছে সিকোয়েন্স ডেটা টাইপ। সিকোয়েন্স ডেটা টাইপ, সিকোয়েন্সের ভেতরে আবার আছে হচ্ছে গিয়ে লিস্ট, টাপল, লিস্ট আছে, টাপল আছে, আবার আছে হচ্ছে গিয়ে রেঞ্জ। একই লাইনে লিখি আমরা এটাকে, রেঞ্জ। আচ্ছা, এরপরে 4 নম্বরে আছে হচ্ছে গিয়ে
আমরা বাইনারি ডেটা টাইপ, বাইনারি ডেটা টাইপ, বাইনারির ভেতরে আছে হচ্ছে বাইট, তারপরে হচ্ছে বাইট অ্যারে, বাইট অ্যারে, 3 নম্বরে হচ্ছে মেমোরি ভিউ, মেমোরি ভিউ। এরপরে 5 নম্বরে আমরা ডিকশনারি ডেটা টাইপকে রাখবো, ডিকশনারি ডেটা টাইপ। 6 নম্বরে হচ্ছে আমরা রাখবো হচ্ছে সেইট ডেটা টাইপ। সেইটের আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে শুধুমাত্র সেট আর আরেকটা হচ্ছে ফ্রজেন সেট। 7 নম্বরে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। একজন বলছিলেন যে বুলিয়ান ডেটা টাইপ আছে কিনা, বুলিয়ান ডেটা টাইপ আছে। আর 8 নম্বরে হচ্ছে নন ডেটা টাইপ, এটার নামই হচ্ছে নন, আর আসলে ওর কোনো ক্লাসই নাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডেটা টাইপ। পাইথনের যে আপনি মানে কত ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারেন, পারবেন, তো এইটা হচ্ছে তাদের ধরন। আপনাকে কাজ করতেই হবে হচ্ছে ডাটা নিয়ে। আমরা যাই করি না কেন প্রোগ্রামে, কি আমার প্রয়োজন, আমার ডাটা প্রয়োজন, ডাটা ছাড়া কিন্তু আমার প্রোগ্রাম এক্সিকিউট হবে না, রান হবে না, বা আমরা কিছুই বুঝবো না। তো এই কারণ থেকে ডাটা টাইপটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই ডেটা টাইপটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এই প্রোগ্রাম নিয়ে কাজ করা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। এখন ডেটার ধরন যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। তো এখন আহ এই ডেটা টাইপের যে প্রকারভেদগুলো আছে, নিউমেরিক, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং ডেটা টাইপ, সিকোয়েন্স ডেটা টাইপ, লিস্ট, টাপল, রেঞ্জ, বাইনারি ডেটা টাইপ, বাইট, বাইটারে, মেমোরি লিস্ট, ডিকশনারি, ডিকশনারি ডেটা টাইপ, সেট হচ্ছে সেট, ফ্রজেন সেট, বুলিয়ান ডেটা টাইপ এবং নন ডেটা টাইপ। ঠিক আছে, তো এইগুলোর প্রত্যেকটা আমরা হচ্ছে গিয়ে অন বাই অন দেখব, যে আম, কোন ধরনের ডেটা আসলে কি। তো প্রথমে আমরা যদি নিউমেরিক ডেটা টাইপ নিয়ে আলোচনা করতে যাই, তাহলে নিউমেরিক ডেটা টাইপ হচ্ছে আমার কি কি আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, আর একটা হচ্ছে কি কমপ্লেক্স আছে, তাই না? তো অলরেডি আমরা মোটামুটি দেখে ফেলছি যে ইন্টিজার টাইপের ডেটা কি, যে a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 10.5, c ইকুয়াল টু 10 প্লাস 5j। ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে আমরা এগুলোর টাইপটা প্রিন্ট করব, তাহলেই বুঝে যাব যে আসলে কোন ধরনের ডেটা কোনটা। একটা হচ্ছে গিয়ে এ, একটা বি, একটা হচ্ছে সি। ওকে, দেখেন আমরা কিন্তু ইন্টিজার নাম্বার বলতে বুঝি, তার মানে ইন্টিজারের যে ডেফিনেশন, পরিচিতি বা এগুলোর আমার প্রয়োজন নেই, ফ্লটও বুঝি। এবং কমপ্লেক্স নাম্বারটা, কমপ্লেক্স নাম্বার হচ্ছে যে এই যে এ প্লাস আই বি আকারের সংখ্যাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এখানে জে, এই জে এর ভ্যালু হচ্ছে √/-1। তো এই ধরনের নাম্বার যেগুলো, এগুলোকে কমপ্লেক্স নাম্বার বলে। যারা ইন্টারমিডিয়েটে আর কি জটিল সংখ্যার অঙ্ক করেছেন তারা বুঝবেন যে আসলে কমপ্লেক্স নাম্বারটা কি। তো এখানে আমাদের ওই কমপ্লেক্স নাম্বার বোঝাটা মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে যে এটা ডেটা টাইপটা বোঝা, যে এইটা যে কমপ্লেক্স নাম্বার, এটা আমাকে এই যে টাইপ কি বলে দিচ্ছে, তাই না? তাহলে এই নাম্বার নিয়ে আমাদের কি কোনো কনফিউশন আছে? যে নাম্বার ডেটা টাইপ যে 3টা, এই ডেটা টাইপ গুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে কি? জি না স্যার। আচ্ছা, জি না, তার মানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা স্যার আপনারা, ইন্টারমিডিয়েটে তো কমপ্লেক্স নাম্বারে, হ্যালো স্যার, জি আমি শুনতে পাচ্ছি। জি
কমপ্লেক্স নাম্বার তো আমরা আই ইউজ করি, এখানে তো জে ইউজ করতেছি, এখানে কি পাইথন সবসময় জে জে ইউজ ইউজ করতে করে, হবে না এর পরিবর্তে? এক্স্যাক্টলি, হ্যাঁ, এখানে জে ইউজ করে, পাইথন জে ইউজ করে। পাইথন জে ইউজ করে, তো এই কারণ থেকে আমাদেরকে জে ইউজ আচ্ছা, করতে বুঝতে হবে। পারছি, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার নিউমেরিক ডেটা টাইপ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে গিয়ে যে এই যে n ইকুয়াল টু এই যে নেক্টার, ঠিক আছে, এইটার আমরা যদি প্রিন্ট করি, টাইপটা প্রিন্ট করি, তাহলে আমরা দেখব যে এটা আসলে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা। তাহলে স্ট্রিং টাইপের ডেটা কোনগুলো? আপনি ডাবল কোটেড অথবা সিঙ্গেল কোটেডের ভেতরে যদি কোনো কথাবার্তা লেখেন, এগুলোই হয়ে যাবে স্ট্রিং ডেটা টাইপ। যেমন এন এল ইকুয়াল টু, এটার ভেতরে যদি আমি 10 দেই, দেওয়ার পরে এইটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে এল, দেখেন এইখানে কিন্তু আগে ছিল হচ্ছে এ ইকুয়াল টু 10, আর এখন ওই এ ইকুয়াল টুই যদি বলি, এই যদি বলি, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য বোঝা একটু ইজি হবে। তাহলে এইখানে ছিল 10, এইটা ছিল ইন্টিজার, কিন্তু এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা এই ডাবল কোটেডের ভেতরে লেখার ফলে এইটার ডেটা টাইপটা হয়েছে কি? স্ট্রিং। তার মানে স্ট্রিং কি? যে আমরা ডাবল কোটেশনের ভেতরে যা যা লিখবো এগুলোই হয়ে যাবে কি? স্ট্রিং টাইপের ডেটা। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, স্যার 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 যেটা স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার যে আমাদের ডেটা টাইপের কমপ্লেক্স ডেটা দেখাইছিলেন, জি, যেমন এক্ষেত্রে আমরা যদি যদি লিখি 5K, শুধু 5K লিখলাম, তাহলে এটা কোন ধরনের ডাটা দেখাবে? প্রিন্ট করে দেখতে হবে যে কোন ধরনের ডাটা দেখায়, এটা তো আমরা রান এটা করি। তো রং দেখাচ্ছে, হুম, রং দেখাচ্ছে, মিস্টেক দেখাচ্ছে। না, এই যে 5J আমরা লিখছি কমপ্লেক্স। আপনি কি জে লিখেছেন না কে লিখেছেন? কে লিখছি? কে দিয়ে তো কমপ্লেক্স নাম্বার হবে না, জে দিয়ে কমপ্লেক্স নাম্বার হবে হ্যাঁ, এই তো পাইথনে। আমি শুধুমাত্র যে দিয়ে তো কমপ্লেক্স নাম্বার হবে, অন্য কোনো কিছু দিলে তাহলে সেটা এরর আসবে না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা স্ট্রিং ডেটা টাইপ কোনগুলোকে বলবো? যেগুলো হচ্ছে গিয়ে আপনার যে ডাবল কোটেডের ভেতরে যে কথাগুলো থাকবে এগুলো হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। যেমন আমরা যদি আবার লিখি এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, এরপরে প্রিন্ট, আমরা যদি এক্স করি, তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এটা টাইপ যদি আমরা প্রিন্ট করি তাহলে ডেফিনেটলি ইট উইল বি স্ট্রিং। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? মানে স্ট্রিং টাইপের ডেটা কোনগুলো? জি স্যার। আচ্ছা, কোনো কনফিউশন আছে? না স্যার। কনফিউশন নেই। আচ্ছা, এখন আরেকটু একটা মজার জিনিস দেখবো আমরা এর মধ্যেই, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, আবার যদি বলি হ্যালো বাংলাদেশ, ঠিক আছে, ওকে। আমরা যদি এখন এই এক্স এর যে ভ্যালু আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেকের অনেক ধরনের কুয়েরি আসবে, আমি জানি। তো আপাতত কুয়েরি গুলো একটু মাথার মধ্যেই রাখেন। হ্যাঁ, মানে কোড করে পরবর্তীতে এগুলো আস্তে আস্তে করব, মানে কমপ্লেক্স কোড বেশি লিখতে গেলে আর কি ঝামেলা হয়ে যাবে। এখন আমরা যেহেতু 2-3 দিন যাচ্ছে আমাদের, আস্তে আস্তে আমরা এগুলো দেখব, ঠিক আছে। তো এইখানে আমরা যদি মনে করি যে আমাদের প্রথম যে ক্যারেক্টার আছে এটা প্রিন্ট করব, তাহলে এখানে এক্স দিয়ে 0 দিয়ে আমরা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন ওই যে নিচের লাইনে শুধুমাত্র আমরা এইচ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আবার আমরা যদি মনে করি যে এইটাকে একটু স্লাইস করব, ঠিক আছে, স্লাইসটা কি?
যে ধরে নেন 3 থেকে 5, তার মানে 3 নাম্বার যে ক্যারেক্টার আছে 3 নাম্বার থেকে 5 পর্যন্ত, তার মানে এখানে 3 নাম্বারকে, তো এই জায়গায় এই যে 0 থেকে কিন্তু শুরু হয় এদের ইন্ডেক্সিং, 0 1 2 3, তার মানে এল ও, তারপরে কিন্তু একটা স্পেস আছে, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, এটারও ইন্ডেক্সিং আছে। তার মানে 0 1 0 1 2 3 4 5 5 পর্যন্ত, আর 3-এর পর থেকে 5 পর্যন্ত এটা প্রিন্ট হবে। আমরা যদি প্রিন্ট করে দেখি, তো দেখেন এই যে এল ও, তারপরে ওই যে স্পেসিং আছে না, স্পেসটা আর কি প্রিন্ট হয়েছে। আচ্ছা, যদি 6 দেই, আচ্ছা 6 দিয়েও এল ও প্রিন্ট হচ্ছে। যদি 7 দেই, এটা 3 থেকে শুরু করে। 3-এর পর থেকে এই যে এল ও, এখানে 2টা আছে স্পেস। আচ্ছা, তাহলে এইটা 3 দেখেন। থেকে শুরু করে। হুম 3 থেকে, স্যার আচ্ছা 0 1 2 3, 3 থেকে শুরু করে 7-এর আগ পর্যন্ত, এক্সক্লুডিং 7, সরি, হ্যাঁ ঠিক আছে, 7-এর আগ পর্যন্ত, মানে 6 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 3 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে ইনক্লুডিং 3 এক্সক্লুডিং 7, এইটার পার্টটা হচ্ছে এইরকম। এইটাকে বলা হয় যে স্লাইসার অপারেটর, মানে স্লাইসিং অপারেটর। এই যে কোলন আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় স্লাইসার আর কি। এটা স্লাইস করে। তা আমরা এইটা আরেকটু বাংলাদেশ দিয়ে এটাকে স্লাইস করি। ওকে, তো এইখানে দেখেন এই যে সর্বশেষ যেটা প্রিন্ট হয়েছে জিএল। তো জিএল মানে কি, যে 0 1 2 3, 3 থেকে শুরু হয়েছে, 4 5, 5-এর আগ পর্যন্ত, এক্সক্লুডিং 5, এটা হচ্ছে ইনক্লুডিং 3, এটা হচ্ছে এক্সক্লুডিং 5, মানে এটা ধরবে আর এটার আগ পর্যন্ত আর কি। তার মানে এই যে জি এবং এল প্রিন্ট হয়েছে। তো এইটা গেল। আবার আমরা যদি মনে করি যে প্রথম থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত প্রিন্ট করব, তাহলে দেখেন এই যে BANG, হ্যাঁ এটা প্রিন্ট হয়েছে। আবার যদি আমরা মনে করি যে 3 নাম্বার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তাহলে যে 3 নাম্বার থেকে শুরু করে এই যে GLADESH, তার মানে এইটার কিন্তু হচ্ছে কয়েক ধরনের, মানে কয়েকভাবে এইটাকে ইউটিলাইজ করা যেতে পারে। তো এখন আমি যে কাজটা করব, প্রত্যেকটা ইউটিলাইজেশনই আর কি একটা একটা করে দেখাই, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। তো প্রথমে হচ্ছে প্রিন্ট এক্স, এইটা এটা হচ্ছে প্রথম থেকে কোনো একটা পয়েন্ট পর্যন্ত, এটা গেল হচ্ছে 8 নাম্বার লাইনের। আচ্ছা, এবং এই লাইনগুলোতে একটা করে কমেন্টস করে দেই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে তাহলে এইটা কি, এই 9 নাম্বার লাইনের, এটা প্রিন্ট ফাংশন দিয়েই লিখতে হবে, না হলে তো বোঝা যাবে না। হুম এটা হচ্ছে ফ্রম ফার্স্ট ক্যারেক্টার টু আরবিটারি, মানে কি যে আপনি প্রথম ক্যারেক্টার থেকে শুরু করে যে কোনো ক্যারেক্টার পর্যন্ত আপনি এইটা প্রিন্ট করতে পারবেন। এখন এইটাকেই আমরা কপি করে নেই। কপি করার পরে এইখানে হচ্ছে যে কোনো একটা ধরে ফ্রম আরবিটারি টু লাস্ট,
মানে যে কোনো একটা জায়গা থেকে আপনি লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এইভাবে যদি আপনি অপারেট করেন। এই যে আহ, যে ফ্রম অ্যাপ্রিল যে মানে এইটা 2 নাম্বার থেকে শুরু হয়েছে হয়ে একদম লাস্ট পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আবার স্যার এটা 0 থেকে শুরু হচ্ছে? জি, ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে আছে আর কি। এইটা ইন্ডেক্সিংটা হচ্ছে 0 থেকে, মানে এই এই এখানে কিছু না দেয়া মানে হচ্ছে একদম প্রথম থেকে, তার মানে 0 থেকে আর কি। আবার যদি আপনি মনে করেন 0 দিয়ে করব তাও কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আগে প্র্যাকটিস করেন আপনারা, এই যে যতটুক দিছি আপনাদের এইটা আপনারা একটু প্র্যাকটিস করে প্রিন্ট করে আমাকে স্ক্রিনশট দেন, তাহলে আপাতত এই পর্যন্ত তো অন্তত ক্লিয়ার হবেন। স্যার আরবিটারি জিনিসটা একটু বলবেন স্যার কাইন্ডলি, আমি আবু হুরায়রা বলছিলাম। আচ্ছা, আরবিট্রারি মানে হচ্ছে এটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা মানে হচ্ছে যে যে কোনো মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া। মানে আরবিটারি মানে হলো যে অ্যানি মানে যে কোনো র্যান্ডম, ওকে স্যার। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আর না হলে বাংলায় আমি লিখে দিচ্ছি, প্রবলেম নেই। স্যার দিয়েছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার আমরা যে এটা লাস্টে দিয়েছি ট্রু ক্লোন জিরো, এটা একটু জি, বললে ভালো হতো। আচ্ছা, এইখানে প্রিন্ট হচ্ছে কি 2 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত, লাস্ট তাই না? পর্যন্ত। হুম, ও আচ্ছা এবার আচ্ছা। কোনো কিছু দেয়া না মানে ওই শেষ পর্যন্ত, আর প্রথমে দেয়া না মানে শুরু থেকে শুরু আর কি। এইটা। জি স্যার, ধন্যবাদ। স্যার এটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখাটা কি কম্পালসরি? জি, আচ্ছা। ভেরি গুড। আই থিঙ্ক ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। খুব ভালো কাজ করতেছেন আপনারা। আমার মনে হচ্ছে যে আমরা মানে ভালো কিছু এক্সপেক্ট করতেছি আর কি। আমাদের যেহেতু আজকে দ্বিতীয় দিন, প্রোগ্রাম রান করা, আউটপুট পাওয়া, এগুলো কিন্তু আর কি আনন্দের, এবং অনেকেরই হচ্ছে, কারো তো প্রবলেম হচ্ছে না। যদি কারো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই বলবেন, কারণ আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাব। আহ না বললে আপনি পিছিয়ে পড়বেন আর কি। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, অথবা রেকর্ডিং দেখে আপনি একটু কাভার করে নেওয়ার ট্রাই করবেন। এইগুলো খুব জটিল কিছু না, প্রবলেম হবে না। আচ্ছা, আপনাদের আমি চ্যাট বক্সে হচ্ছে গিয়ে আরো সুন্দর একটা কোড দিলাম। এটা আপনারা এইখানে কমেন্টস সহকারে সুন্দরভাবে বলা আছে, যে কিভাবে কি প্রিন্ট হচ্ছে। এটা একটু আপনারা রান করাইতে পারেন, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি চ্যাট বক্সে দিয়েছি আপনাদের। হ্যালো স্যার, আমি হচ্ছে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি, বলুন আপনি। যে আমি হচ্ছে টাইমলি জয়েন করতে না করার কারণে মানে আমার অফিস টাইমটা একটু অড হয়ে যায় তো 7টার দিকে আসলে আমি অফিস থেকে বের হয়ে তো আস্তে আস্তে আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে যায়। জি, তো আমি জি, আসলে অ্যাটেন্ডেন্স ফর্মটা পাইনি, আমাকে একটু কাইন্ডলি কি আবার কেউ হেল্প করবেন দিয়ে যাতে আমি আর কি আচ্ছা। অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। অনেকেই একটু হয়তো রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। হুম, আচ্ছা, আমি শেয়ারিংটা স্টপ করে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। থ্যাংক ইউ। জি, এখানে কাজ করে অনেক ভালো হচ্ছে, সবগুলো আমাদের সেভ থাকতেছে জি, জি, ড্রাইভে। এবং ওগুলো আপনি খুব ভালোভাবে কিন্তু অর্গানাইজ করতে পারবেন। হুম, জি স্যার। ওই আপনি আপনার মতো করে ফোল্ডার ক্রিয়েট করে ক্লাসের স্যার নাম্বার একটু দিয়ে দিয়ে। সমস্যা হয়েছিল আমার। আচ্ছা, আমার ওই আগের কোডটা রান হইতেছিল না স্যার। আচ্ছা আচ্ছা, দেখতেছি। অ্যাটেন্ডেন্স নিয়ে একটু কথা বলে নেই। আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আবার দিয়েছি। হ্যাঁ, আপনাদের যাদের অনেকেই বলেছেন, আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, আমি আবার দিলাম। আপনারা হচ্ছে যাদের মিসিং আছে দিয়ে দেন, প্রবলেম নেই। আচ্ছা, হ্যাঁ, প্রবলেম হচ্ছিল কার একটু বলবেন এই প্লিজ? স্যার আমার, আমি একটু আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, সাইড দেন। একটু দাঁড়ান। দেখা যেতেছে স্যার? আমি এখনো দেখতে পাই নাই। কোনটা? একটু বড় করো। স্যার দেখা যায় এখন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই যে স্যার, এটা এখন আচ্ছা, আপনার হচ্ছে কি বলে, str object is not callable, তাই না?
আপনি দুই নাম্বারে এখানে উপরে এক্স ভ্যারিয়েবলটা অন্য কোথাও ইউজ করার কারণে কি সমস্যা হতে পারে? হতে পারে। ওপরে হওয়ার কথা না। তারপরে আপনি আম, জি উপরের ভ্যারিয়েবলের নিয়ে কিন্তু নিচে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি আহ, অন্য আর একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে করেন তো। এটা এই যে বাংলাদেশে দেখাইছে না, ওই যে এক্স এক্স কে আপনি অয় করে দেন, বা অন্য কোনো একটা এক্স অয় করে দেন। এক্স ওয়াই। হ্যাঁ, এক্স অয় হইতেই পারে, হ্যাঁ। এবার প্রিন্ট এক্স অয় করেন তো। জি, না, নিচের গুলো আবার প্রবলেম হবে। আপনি নিচের গুলোকে আউট করে দেন। ও ও একই প্রবলেম, একই এক্স হচ্ছে। ওয়াই এখানে আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনি এক কাজ করেন, আপনার কোল্যাবটা ক্লোজ করে আবার নতুন ভাবে ওপেন করেন। পুরোটা ক্লোজ করে দিতেছে। হ্যাঁ, অথবা এই প্রোগ্রামটাই হচ্ছে গিয়ে আপনি গতকালকে আমরা যেভাবে নোটপ্যাডে জি সেভ করে রান করেছি ওইভাবে রান করে দেখেন, মানে আপনার ইয়াতে প্রবলেম নিউ নেই। কোড। জি তাহলে আমি স্যার নতুন করে কোড ইয়ে করি না। হুম হুম হুম। জি থ্যাংক ইউ স্যার। কপি করে আমাদের দেন তো ভাই, দেখি। হ্যাঁ, এটা কপি করে দিতে পারেন। হ্যাঁ, প্রোগ্রামে কোনো ভুল আমি দেখতেছি না। এইটার একটু টেকনিক্যাল প্রবলেম আছে আমি বুঝতেছি, প্রোগ্রামটা দেন। আপনার এটা মূলত প্রবলেম হচ্ছে ইয়া থেকে, সফটওয়্যার থেকে। স্যার কার্নালটা রিস্টার্ট দিতে স্যার পারেন। মেবি উনি প্রিন্ট নামে কোনো ভেরিয়েবল নিছিল উপরে, যে কারণে বলতেছে str অবজেক্ট ইজ নট কলেবল। হইতে পারে। আচ্ছা, আমরা একটু তাহলে স্ট্রিং ডেটা টাইপ আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমার কাছে যতটুকু মনে হচ্ছে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। হুম, এরপরে আমরা স্ট্রিং এর যে পার্ট গুলো প্রিন্ট করা দেখলাম, এই স্লাইসার অপারেটর আমরা আরো ব্যাপকভাবে ইউজ করব পরবর্তীতে। এটা প্রাথমিক ইউজটা আমরা দেখলাম এবং এটা খুব ইন্টারেস্টিং। অনেকেই দিচ্ছেন, খুব ভালো হচ্ছে আর কি। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটু আমাদের যেটা হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ, অর্থাৎ লিস্ট, টাপল এবং রেঞ্জ, এই তিনটা আজকে এই পর্যন্তই দেখব। দেখে আহ, আমরা মোটামুটি আজকের যে পড়াগুলো হয়েছে এগুলো একটু রিক্যাপ করব আগে। হুম, তো লিস্ট ডেটা টাইপ আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি। সেটা হচ্ছে সিকোয়েন্স ডেটা টাইপ, এই এক নম্বরে হচ্ছে গিয়ে লিস্ট। তো লিস্ট কোনগুলো? লিস্ট হচ্ছে গিয়ে আপনার, যেমন লিস্ট আমরা এল, যদি এল দিয়ে ডিফাইন করি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই না? এর ভেতরে 1, 2, 3, 4 এইভাবে যদি আমরা লিখি, লেখার পরে এইটাকে যদি আমরা প্রিন্ট করি এল, তাহলে এই যে আমরা আউটপুটে লিস্ট দেখতে পাচ্ছি। এখন এইটার আমরা টাইপ যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা ডেফিনেটলি আউটপুটে দেখতে পাবো লিস্ট, তাই না? আচ্ছা, তাহলে লিস্ট ডেটা টাইপ কোনগুলো? পাইথনে লিস্ট ডেটা টাইপ হচ্ছে ওইগুলোই যেগুলো হচ্ছে গিয়ে আপনার
এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলোকে আমরা বলবো যেগুলো হচ্ছে লিস্ট ডেটা টাইপ। এখন এই লিস্টের ভেতরে এই ডেটা যেগুলো আছে এগুলো যে শুধুমাত্র নাম্বার হবে ব্যাপারটা এমন নয়। এটা হতে পারে আপনার ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, কমপ্লেক্স নাম্বার। এক কথায় উপরে আমরা যে যে ডেটা টাইপগুলো পড়াশোনা করলাম প্রত্যেকটা ডেটাই হচ্ছে লিস্টের ভেতরে থাকতে পারবে। তার মানে উপরে আমরা কি কি পড়াশোনা করেছি? একটা হচ্ছে ইন্টিজার করেছি, তারপরে হচ্ছে গিয়ে প্লট করেছি, তারপরে কমপ্লেক্স নাম্বার করেছি, তাই না? তার মানে 4+5J। তারপরে আমরা স্ট্রিং পড়াশোনা করেছি। তো এইটা হচ্ছে গিয়ে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আউটপুটে কিন্তু আমরা প্রত্যেকটা ডাটাই দেখতে পাচ্ছি। তো আবার এমনও হতে পারে যে লিস্টের ভেতরে লিস্ট থাকতে পারে। তো এগুলো আমরা পরে দেখব, এখন না। হ্যাঁ, কারণ এই লিস্টের ভিতরে লিস্ট থাকবে, তারপরে আমরা লুপ চালাবো, এগুলো পরবর্তীতে আমরা দেখব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার আহ, স্যার ভ্যারিয়েবল গুলো যদি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি কোনো প্রোগ্রামিং এ, ওখানে সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে দিব। যদি স্মল লেটার দিই তাহলে কি প্রবলেম হবে? যদি নো নো নো, একাধিক ভ্যারিয়েবল। কোনো প্রবলেম নেই। মানে ভেরিয়েবল লেখার তো আমাদের যে রুলস গুলো আছে, তাই না? আচ্ছা, পড়াশোনা কে কে করেছেন? আমি একটু একটু চেক দেই। হ্যাঁ, মানে একটু বলেন দেখি যে ভেরিয়েবল লেখার যে 5টা রুলস আমি গতকালকে লিখে দিছি, কে একজন বলেন দেখি। মুখস্থ বিদ্যা বলবেন, তবে দেখে দেখে বললে আমি তো দেখতে পাবো না। কেউ একজন বলেন। জি স্যার, বলবো। জি আচ্ছা, প্রথমত এটা মানে আমাদের আলফাবেটিক ক্যারেক্টার গুলো হবে, যেমন হচ্ছে A to Z ক্যাপিটালাইজ, মানে স্মল ক্যাপ এবং লোয়ার ক্যাপ দুইটাই হবে, আপার ক্যাপ লোয়ার ক্যাপ দুইটাই, এবং জি 0 to 9 এগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং ইনক্লুডিং আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টার। জি আর তারপরে হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলের নেম লিখবো এটার শুরুটা হবে অ্যালফাবেটিক নাম্বার, লেটস সে ইংলিশ বর্ণমালা, যে A to Z 26টা, এগুলো দিয়ে, এবং আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, কিন্তু ডিজিট দিয়ে শুরু করা যাবে না। জি আর ভেরিয়েবলের নামের ভেতরে কোনো হোয়াইট স্পেস থাকবে না, মানে কোনো হোয়াইট স্পেস ব্যবহার করা যাবে না। আমরা যদি জি সেপারেট ওয়ার্ড ইউজ করতে চাই সেক্ষেত্রে আন্ডারস্কোর দিয়ে ব্যবহার করতে পারবো। জি অ্যান্ড আমাদের যে পাইথন 3-তে প্রায় 36টার মতো রিজার্ভ কিওয়ার্ড আছে, আমরা এই রিজার্ভ কিওয়ার্ড গুলো জি ইউজ করতে পারবো না। জি আর ভেরিয়েবল নেম হচ্ছে আমরা যেটা ভাই জিজ্ঞেস করলেন যে মানে বড় হাতের এবং ছোট হাতের, এটা হলো কেস সেন্সিটিভিটি। তো আমরা হচ্ছে স্মল ক্যাপ এবং হচ্ছে আপার ক্যাপ, এগুলো দুইটা দুই রকমের, যদিও বা সেম মানে হইলেও এটা দুইটা দুই দুই ভেরিয়েবল হিসেবেই কনসিডার করা হবে। তবে পাইথনে হচ্ছে ভেরিয়েবল নেম গুলো কেস সেন্সিটিভ। এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকে লিস্ট পর্যন্ত পড়লাম, ঠিক আছে? আমি একটু রিক্যাপ করি আজকে কি কি পড়া হয়েছে। আমরা প্রথমত দেখছি যে ইনডেন্টেশন কিভাবে দিতে হয়, ব্লকগুলো কিভাবে কাজ করবে। এরপরে আমরা যেটা দেখছি যে কিভাবে ইউজার থেকে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়া যেতে পারে, এই ইনপুট ফাংশনের কাজটা দেখেছি। এরপরে মাল্টি লাইন স্টেটমেন্ট যেটা, এটা কিভাবে লেখা যায় এইটা আমরা দেখেছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে ভ্যারিয়েবল ডিলিট করতে হয় সেটা দেখেছি। এরপরে আমরা আমাদের যে ডেটা টাইপগুলো আছে টোটাল 8 ধরনের, হ্যাঁ, এর মধ্যে নিউমেরিক, এর ভেতরে ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স দেখেছি। স্ট্রিং ডেটা টাইপ দেখেছি এবং স্ট্রিংকে স্লাইস করে আমরা বিভিন্ন পার্টকে প্রিন্ট করেছি। এবং সর্বশেষ আমরা হচ্ছে লিস্ট টাইপের যে ডেটা আছে এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয় এবং কিভাবে এই ডেটা টাইপটা আমরা দেখব, এই পর্যন্ত দেখেছি। তো আজকে কারো যদি কোয়েরি না থাকে এই পর্যন্তই থাক, আমরা কালকে আবার কন্টিনিউ করব। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার।
জি স্যার জি ঠিক আছে ঠিক আছে, সবাইকে স্যার ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল শিওর। স্যার আপনি যে গুগল কোলাবে যে ফাইলটা রান করে দেখেছেন সবগুলা কোড ওই জি কোডটার ফাইলটা যদি মানে গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন তাহলে ওটাও একটু ভালো হতো থ্যাংক ইউ আপনাকে, এটা আমি দেব, সমস্যা নেই। আমিও এটা চিন্তা করছিলাম যে আমি আপলোড করে দিব। হুম, তো আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আর কি, ক্লাস শেষ করে আপলোড করে দিব, এবং ওইভাবে অর্গানাইজ করা আছে। আমি আপনাদের আপলোড করে দিব, পরবর্তীতে ফোল্ডারও শেয়ার করে দিব, প্রবলেম হবে না। ঠিক জি আছে, স্যার থ্যাংক ইউ ওকে, স্যার জি জি থ্যাংক ইউ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আসসালামু আলাইকুম।